স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে সংস্কার ইস্যুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবের মতপার্থক্য দেখা দিয়েছে। সংবিধানের মূলনীতি পরিবর্তনে বিএনপির আপত্তি থাকলেও একমত এনসিপি, আবার এতে আংশিক দ্বিমত থাকলেও সহমত জামায়াতে ইসলামী। এরকম আরও অনেক ইস্যুতে ভিন্ন মত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, সংস্কার নিয়ে কমিশনের কাছে স্ব দলের প্রস্তাব চাপালে ঐক্যমত্যে পৌঁছানো কঠিন হবে, যাতে দেরি হতে পারে নির্বাচনের প্রস্তুতি পর্ব। চারিদিকে চলছে রাজনৈতিক নানা আলোচনা, তার মধ্যে অন্যতম ইস্যু সংস্কার। আর সেই সংস্কার প্রশ্নে ঐক্যমত গঠনের লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত কমিশন। যেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়। প্রশ্ন উঠছে, সংস্কার নিয়ে কতটা একমত হতে পারছে রাজনৈতিক দলগুলো। কিছু কমন সংস্কার, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে 2 জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দলের, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা, এসব কিছু প্রস্তাবে বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি এনসিপির তেমন আপত্তি না থাকলেও অনেক বিষয়ে আছে দ্বিমত। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র প্রস্তাবিত এমন সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে বিএনপি একমত নয়, কিন্তু এতে পুরোপুরি মত দিয়েছে এনসিপি। অন্যদিকে বহুত্ববাদ ছাড়া জামায়াতও এতে একমত পোষণ করেছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। আবার জাতীয় সাংবিধানিক কমিশন বা এনসিসি গঠনে সংস্কার কমিশনের প্রস্তাবে যেমন বিএনপির আপত্তি আছে, তেমনি এ নিয়ে জামাতও একমত নয়। তবে রাষ্ট্রের নাম পরিবর্তন করে নাগরিকতন্ত্র বা জনগণতন্ত্রী বাংলাদেশ করার প্রস্তাবে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্য দলগুলো একমত নয়। তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামই চায়। বর্তমান সংবিধান বাতিল করে এনসিপি যে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের কথা বলছে, তাতে আবার সায় নেই বিএনপি, জামাত সহ অন্য দলগুলোর। সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে, সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। সরকারের মেয়াদ 4 বছর করার প্রস্তাবে প্রায় সব দলই আপত্তি তুলেছে। আগের 5 বছর মেয়াদি বহাল রাখার পক্ষে তারা। একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে না থাকার বিষয়ে বড় আপত্তি বিএনপির। তবে জামায়াত বলছে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি হলেও দলীয় প্রধান অন্য কেউ থাকতে পারেন। বিশ্লেষকদের মতে কেউ কেউ বলছেন, দলগুলো সংস্কার কার্যক্রমে অনেক বেশি আন্তরিক না হলে এটা বাস্তবায়ন কঠিন হবে। যত বেশি কম অনৈক্য দ্বিমত তৈরি হবে, তত জিনিসটা সামনে এগোবে। আর যত বেশি মতবিরোধ তৈরি হবে, তত সময় ক্ষেপণ সময়টা তোমার বেশি লাগবে। অবশ্য সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। সংবিধানের এমন 70 অনুচ্ছেদের পরিবর্তনে কোনো দলই একমত নয়। ঐক্যমত কমিশনের সবশেষ বৈঠকে একজন ব্যক্তি টানা 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পর একবার বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রী হতে পারবেন, বিএনপির এমন প্রস্তাবে একই ব্যক্তি বিরতি দিয়ে সর্বোচ্চ 3 বার প্রধানমন্ত্রী হতে পারবেন বলে নতুন প্রস্তাব দিয়েছে কমিশন। 2 consecutive terms একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। সব মিলিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যমত কমিশন দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায়। মত দ্বিমতের বিষয়গুলো চিহ্নিত করে জুলাই চার্টার বা অঙ্গীকারনামাও তৈরি করবে কমিশন। জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করবে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। 4 দিনের সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি রোহিঙ্গা বিষয়ক সেমিনারে নেতৃত্ব দেবেন তিনি। এছাড়া দেশটির শ্রমবাজার ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়েও গুরুত্ব পাবে। সংবাদ সম্মেলনে সরকারের এমন অবস্থানের কথা জানান প্রেস সচিব।
জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ঠেকাতে আন্দোলনকারীদের উপর চালানো হয়েছিল ভয়াবহ হামলা ও নির্যাতন। গুলি করে হত্যা করা হয়েছে বহু ছাত্র জনতাকে। সরকারের পতন হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি পালিয়ে যান দেশের বাইরে। এরই মধ্যে এসব হত্যাকাণ্ডে প্রায় 2 ডজন মামলায় আসামিও হয়েছেন তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জুলাই গণহত্যার বিচারের কাজ এগিয়ে চলছে জোরে সোরে। পলাতকদের ফেরাতে কি উদ্যোগ নিচ্ছে সরকার, এমন প্রশ্ন এসেছে বিভিন্ন মহলের কাছ থেকে। সংবাদ সম্মেলনে সেই প্রশ্নেরই মুখোমুখি প্রেস সচিব। আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছেন এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড এবং তাদের অনেকে বড় বড় করাপশনে জড়িত। তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। প্রাসঙ্গিকভাবে উঠে আসে প্রধান উপদেষ্টার কাতার সফরের বিষয়টি। তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরো শিডিউল। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরও বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এছাড়া রোহিঙ্গা সমস্যা নিয়ে আলাদা একটি সেমিনারে প্রধান উপদেষ্টার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বলেও জানান প্রেস সচিব। আমরা আশা করছি যে রোহিঙ্গা বিষয়ে তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে, সামনে এই যে একের পর এক আমরা যে বড় বড় সম্মেলন করছি তার মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট ফরগটেন হয়ে গেছিল সেটা আবার গ্লোবাল ম্যাপে, গ্লোবালের ডিসকাশনের যে ম্যাপ সেখানে ফিরে আসবে এবং এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান আমরা পাবো, এটা আমাদের আশা। সফরে বাংলাদেশের শ্রমিকদের জন্য কাতারের শ্রমবাজার ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকনাবিহীন ম্যানহোল যেন রাজধানীবাসীর জন্য এক মরণপাত। রাস্তায় চলাচলে অসতর্কতা কিংবা অজ্ঞতা থামিয়ে দিতে পারে যে কারো জীবনের গতি, কিংবা বরণ করা লাগতে পারে পঙ্গুত্ব। নগরীর অনেক এলাকায় অরক্ষিত ম্যানহোলগুলোতে প্রায়শই ঘটছে নানা দুর্ঘটনা। দীর্ঘদিন নগরীর সড়ক অলিগলিতে এমন চিত্র দেখা গেলেও এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। রাজধানীতে ম্যানহোলে পড়ে একজন বিদেশি রাষ্ট্রদূতের পা ভাঙার ঘটনা একসময় আলোড়ন সৃষ্টি করেছিল। নগরীর রাস্তায় এমন নানা দুর্ঘটনা ঘটেছে হরহামেশাই। দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তর মুগদা এলাকায় রাস্তার পাশে জমে আছে পানি, পাশেই দেখা মিলছে ঢাকনাবিহীন সব ম্যানহোলের। এভাবেই সড়কের অনেক ম্যানহোলই অরক্ষিত। বর্ষায় ভারী বৃষ্টি হলেই ভয়ঙ্কর রূপ ধারণ করে ঢাকনাবিহীন এসব ম্যানহোল। দুর্ঘটনার শিকার হন পথচারীরা। মাসখানেক ধরে ম্যানহোলটা খোলা, আমরা এলাকাবাসী বাসটা দিছিলাম, বাসটাও এখন নেই। অনেক ভোগান্তি হয়, কারণ হচ্ছে ঢাকনাগুলো না থাকলে ছোট ছোট গাড়িগুলো পাস হয় না। মাদকাসক্ত ও পেশাদার চোরেরা রাতের আধারে এসব ঢাকনা খুলে নিয়ে যায়, আর দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। কর্তৃপক্ষের নীরব ভূমিকায় ক্ষুব্ধ নগরবাসী। ভিতরে একটা নিয়ে গেছে গা, এনাকের একটা নিয়ে গেছে গা, বাড়িওয়ালারা পজিশন নেয় কিন্তু থাকে না। এর ভিতরে অনেক পানি হয়, পিছলা হয়ে যায়, তার কারণে আমি একদিন দৌড়ে আসতে গিয়া পায়ের ভিতর ব্যথা পাইছি, এখন হাঁটুর ভিতর দাগ আছে। স্ল্যাবগুলো মানে মেরামত করলে ভালো হয় না। তবে সম্প্রতি ঢাকনাবিহীন ম্যানহোল মেরামত ও নতুন ঢাকনা লাগানোর কাজ হাতে নেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। মুগদা গার্মেন্টস গলি এলাকায় চোখে পড়ে এমন কার্যক্রম। 5 তারিখের পরে ম্যানহোলের ঢাকনাগুলো চুরে নিয়ে গেছে, মানুষের অনেক সমস্যা হতো। কাজ ধরছে 2-3 দিন হয় আর কি। কভারগুলো ওয়াসাকে কমপ্লেন করার পরেও এখানে লাগানো হয়নি। রোডের এই 11টা ম্যানহোলই পুরোটাই ক্লিয়ার করে দিব, যেখানে যেখানে যে সমস্যা আছে। ম্যানহোলে ঢাকনা চুরির জন্য মাদকাসক্ত ও টোকাইদের দায়ী করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এজন্য জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দিচ্ছেন তারা। আমরা এটা নিয়মিত মনিটরিং করছি এবং যখন যেটা আমাদের নলেজে আসছে আমরা নিজেরা চোখে দেখে অথবা অন্যের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ চলমান আছে। আমরা চেষ্টা করছি যেভাবে সিটিজেনকে সর্বোচ্চ সেবা দেওয়া যেতে পারে, সেই সঙ্গে ওনাদেরকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। রাজধানীর সড়কের রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ ও যথাযথ তদারকি নিশ্চিত করার দাবি নগরবাসীর। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।
স্বর্ণালংকার এখন নিম্ন ও মধ্যবিত্তের ক্রয় সীমার বাইরে। দফায় দফায় দাম বেড়ে এখন ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে 1,72,000 টাকা ভরি। বিক্রেতারা বলছেন চড়া দামের কারণে এখন কমেছে স্বর্ণের বিক্রি। বিশ্লেষকদের মতে বিশ্ব যখনই অস্থিতিশীল হয় তখনই বাড়তে থাকে স্বর্ণের চাহিদা ও দাম। এ অবস্থায় স্বর্ণের বাজার স্থিতিশীল রাখতে এ খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শও তাদের। অলংকার হিসেবে স্বর্ণের চাহিদা এদেশে আবহমান কাল থেকেই ছিল। নারী অলংকার হিসেবে যেমন স্বর্ণ ব্যবহার করে, তেমনি এটি একই সঙ্গে নিরাপদ বিনিয়োগও। কিন্তু গেল কয়েক বছর ধরে মূল্যবান এ ধাতুর দাম এতটাই বেড়েছে যে এখন নিম্নবিত্ত তো দূরের কথা, মধ্যবিত্তও স্বর্ণালংকার কেনার কথা ভাবতে ভয় পান। স্বর্ণের বাজার অনেক বাড়তি, আর আমগো মতো মধ্যবিত্ত ফ্যামিলি আমগো কিনা সম্ভব না। আগে যদি কিনতাম তো আগে আমি বেশি পেতাম পরিমাণে গোল্ডের পরিমাণটা, কিন্তু এখন তো আর ওই পরিমাণটা পাচ্ছি না। প্রয়োজনও থাকে, শখও থাকে। ভরিতে যদি 8-10 হাজার টাকা বেড়ে যায়, এটা তো অবশ্যই একটা প্রভাব পড়ে। শখটাকেও তখন আমরা আমাদের লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী দেশে এখন ভালো মানের 22 ক্যারেট স্বর্ণের দাম 1,72,486 টাকা, আর সবচেয়ে কম দরের সনাতনী স্বর্ণের দামও ছাড়িয়েছে 1,16,000 টাকা ভরি। স্বর্ণকাররা বলছেন দাম বেড়ে যাওয়ায় কমেছে তাদের বিক্রি। ব্যবসা বাণিজ্য খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে। সবচেয়ে বড় কারণই হচ্ছে গোল্ডের দাম বৃদ্ধির কারণে ক্রেতা শূন্য হচ্ছে। আর যাদের নিতান্তই প্রয়োজন, বিয়ে শাদীতে গোল্ড লাগবেই, সেই তুলনায় তারা সামান্যতম গোল্ড পাচ্ছে। এখন বেচা কিনা দাম বাড়াতে একটু বেচা কিনা কম, অনেক কম, অর্ধেকেরও কম। কিন্তু প্রশ্ন হলো মূল্যবান এ ধাতুর দাম কেন এত বাড়ছে? বিশ্লেষকরা বলছেন বিশ্ব যখনই অস্থির হয় তখনই স্বর্ণে বিনিয়োগ বাড়ে। সাম্প্রতিক সময়ে ডলারের দরপতনের কারণে বড় বড় বিনিয়োগকারী, এমনকি অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের সম্পদ স্বর্ণে বিনিয়োগ হিসেবে রাখছে। তার প্রভাবেই বাড়ছে এর চাহিদা ও দাম। বিশ্ব পরিস্থিতির উপর গ্লোবাল, আমি যদি বলি ভূ রাজনৈতিক অবস্থা এবং মূল্যস্ফীতি, সমস্ত কিছু বিশ্ব অর্থনীতির সংখ্যা, এই জায়গাগুলো যদি বিবেচনা করেন তাহলে তার সাথে স্বর্ণের দামের একটা সম্পর্ক রয়েছে। পৃথিবী যখন অস্থিরতার দিকে যায়, মানুষ তার নিরাপদ সম্পদ হিসাবে স্বর্ণ বেছে নেয়। এই অবস্থায় স্বর্ণের দেশীয় বাজার স্থিতিশীল রাখতে এ খাতে আরও বেশি করে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আর প্রয়োজন সরকারের নীতি সহায়তা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।